আজকে সকালটা শুরু করেছিলাম ছাত্রদের খাতা দেখতে দেখতে। ওদের পরীক্ষা নিয়েছিলাম, ওদের খাতাগুলো দেখা হয়নি, তাই খাতাগুলো দেখতে দেখতে সবাই পড়তেও চলে এসেছে। ছুটি দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। কিছু জিনিস যখন হাত থেকে বেরিয়ে যায়, শত কান্না করলেও সেই জিনিসটা আর ফেরত পাওয়া যায় না। তাই সবাইকে বলবো, সঠিক সময় সঠিক জিনিসের মূল্য দিতে হয়, সেটা কোনো জিনিস হোক বা কোনো মানুষ। গতকাল যখন ভিডিওটা পোস্ট করেছিলাম, তখন আমাকে একজন কমেন্ট করে বলছে, দাদা, তোমার ভিডিওগুলো দেখার পর মায়ের প্রতি ভালোবাসা আমার বহুগুণে বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। তোমার কমেন্টটা পড়া মাত্রই আমার খুব ভালো লেগেছে। তোমরা যে আমার ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো মায়েদের কত দায়িত্ব থাকে, মায়েদের কত কাজ থাকে, এবং মা ছাড়া আমরা যে কতটা অচল সেটা বুঝতে শিখেছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। তোমরা অবশ্যই মায়েদের অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ, আমি হয়তো সবাইকে কমেন্টে রিপ্লাই করতে পারি না, কিন্তু আমি সবার কমেন্টগুলো পড়ি। তোমরা যদি মায়েদের যে কোনো কাজে একটু সাহায্য করো, সত্যি দেখবে মায়েদেরও খুব ভালো লাগবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। টিউশন পড়ানোর পর একটা খারাপ খবর পেয়েছিলাম, কিন্তু সেই খবরটা পাওয়া মাত্রই আমার আর রান্না করার প্রতি কোনো আগ্রহ ছিল না যে রান্না করতে হবে। তবে মাছের ডিমগুলো রেখেছিলাম, এগুলো রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে। তবে ডিমের উপরে পাতলা একটা সাদা স্তর থাকে। আচ্ছা, ওই স্তরটা কি ফেলে তারপরে ভাজতে হয়? তোমরা জানিও। তাহলে পরের বার থেকে ভালো করে রান্না করব। আজকে আর বুঝতে পারলাম না যে স্তরটা ফেলবো কিনা, তাই এভাবেই হলুদ এবং লবণ মাখিয়ে ভাজতে শুরু করলাম। ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে সমস্ত মশলাপাতিগুলো গুছাচ্ছিলাম। কারণ ভাবলাম শুধু ডিম ভাজলেই হবে না, ডিমের একটা ঝোল করি, তাহলে দুবেলাই খাওয়া যাবে। তাই কটা আলু এবং আরও কয়েকটা পেঁয়াজ, সমস্ত মশলাপাতি গুছিয়ে এক জায়গায় করে নিলাম। এখন রান্না করতে আর কোনো সমস্যা হবে না। রান্না শুরু করেছিলাম 10টার সময়, কখন যে রান্না হবে সেটাই ভাবছি। আর এদিকে প্রায় আমার ডিম ভাজাগুলো হয়েছে। ভাইকে কত ডাকাডাকি করছি যে আমার কাছে আয়, সমস্ত কিছু একটু গুছিয়ে দে, ও আর এলো না। যাই হোক, তারপরে যখন এলো বললাম, ভাই ডিম ভাজা হয়ে গেছে, খেয়ে দেখ কেমন লাগে। ও ছোট মানুষ, সবসময় কি ওর আমার কাছে থাকতে ইচ্ছা করে? তবে আমাকে সাহায্য করুক বা না করুক, আমার কাছে বসে থাকলে আমার বড়ই ভালো লাগে। না হলে একা একা বসে রান্না করতে কেমন জানি একঘেয়েমি লেগে যায়। তারপর ডিমগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম। আর ভাবলাম যে গোটা ডিমটাই যদি এভাবে রান্না করি তাহলে তো অনেকটা ডিমই নষ্ট হবে। তাই সেগুলোকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। দেখো, মাছের মতোই অনেকটা লাগছে, কিন্তু মাছ না, এটা মাছের ডিম। যে তেলে ডিমগুলো ভেজেছিলাম সেই তেল দিয়ে আলুগুলো ভাজলাম। তবে তেলটার রং অনেকটাই কেমন জানি হয়ে গেছে, পোড়া পোড়া ভাব হয়েছে। যাই হোক, এই তেল দিয়েই রান্না করব। তারপর কয়েকটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে মশলাপাতিগুলো ঢেলে দিলাম। তবে মনে হচ্ছিল রংটা কেমন যেন এসেছে। এটা বোধহয় তেলের জন্যই এসেছে, তাই না? যাই হোক, রংটাকে একটু পরিবর্তন করার জন্য হলুদ এবং আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দেখি এতে রংটা পরিবর্তন হয় কিনা। কিছুক্ষণ পরে দেখলাম যে রংটা তো পরিবর্তন হয়েছে। তবে এখন আলু দেবো নাকি মাছের ডিম বুঝতে পারলাম না। সেহেতু ভাবলাম আলুগুলো আগে একটু ভালো করে জাল দিয়ে নিই, তারপর মাছের ডিমগুলো দেবো। ওদিকে ভাই কিছুই খাচ্ছে না, কত বেলা হয়ে গেল, আমার কাছে আসছেও না আর কিছু খাচ্ছেও না। তারপর একটু বকা দেওয়ার পর খেতে শুরু করলো। ওদিকে আমার আলুগুলো যখন গলে গেল, তখন ভাবলাম এখন মাছের ডিমগুলো দিয়ে দিই। সবশেষে গরম মশলা দিয়ে ভাবলাম তরকারিটা হয়ে গেছে। আচ্ছা, আদেও কি মাছের ডিমের তরকারি এভাবে রান্না করতে হয়? তোমরা একটু জানিও। তবে রান্নাটা আজকে কেমন জানি হয়ে গেল। যাই হোক, যা পেরেছি সেটাই করেছি, এটাই অনেক। তারপর ভাইকে ডেকে খেতে বসে পড়লাম। দেখলাম তরকারির ঝোলটাও কেমন জানি হয়েছে। যেমনই হোক তেমনই খাবো, কোনো সমস্যা নেই। তারপর ভাইকে খেয়ে দেখতে বললাম কেমন হয়েছে। বললো তো ভালো। তারপর খেতে খেতে ভাইকে বোঝাচ্ছিলাম, ভাই তুই আমার কাছে বসে থাকবি, তোকে কোনো সাহায্য করতে হবে না, তাও না আমার অনেকটা ভালো লাগে। জানি না ও বুঝবে কিনা, তবে আমি আমার মতো করে ওকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাব।